ইতিহাসের সাক্ষী জামাত ইসলামের জাতীয় সমাবেশ এই মুহূর্তে দেখছেন কানায় কানায় পূর্ণ, অর্থাৎ মানুষের যে জনসমুদ্র সেটি যেন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে পাখির চোখে। আমি হিন্দু মানুষ, জামাত ইসলামের দলে যোগ দিয়েছি। এই দল কেন করি? এই দলকে আমার ভালো লাগে, তাই এদের ইমান ভক্তি বিশ্বাস অটুট থাকে সব সর্বদা সদা সর্বক্ষণই। এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি আমরা সংখ্যালঘু সম্প্রদায় যাতে নিরাপদে সহিত থাকতে পারি, এই দলের কাছে আমি এই প্রত্যাশা করি। এই দল ক্ষমতায় আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে, দেশের চোর বদমাশ থাকবে না। এত কষ্ট করেও সমাবেশে যোগ দিতে কেন আসলে? মানুষের ভিতরে আসলে দেহ মন পবিত্র থাকে, এই কারণের জন্য মানুষের ভিতরে আসলাম। ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ দেখে বিএনপি নেতাকর্মীদের মাথা ঘুরে গেছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। একদিন পরে তারা উল্টাপাল্টা বকা শুরু করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র কি বলেছে, যে জামাত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। এরপর তিনি বলেন যে আওয়ামী লীগ নেই, বিএনপি থাকবে না, তাহলে কি রাজাকারেরা দেশ চালাবে? আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না। এটা কেমন কথা? আর সকল রাজনৈতিক দল ব্যান করে কখনো রাজনীতি হয় না। এখন আওয়ামী লীগ নাই, আমি বিএনপি থাকবো না, 71-এর রাজাকাররা দেশ চালাবো, আর এটা আমরা মানবো, এই বেঁচে থাকবে নাকি? অসম্ভব। দর্শক, আপনারা বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের মুখে শুনলেন, জামাতে ইসলামীকে কিন্তু রাজাকার বলেছে এবং বলেছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। তো এই কথার জবাব আপনারা এই ভিডিওতে পাবেন। এরপর বিএনপি নেতা আরেকটা নেতা ফজু পাগলা কি বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফজু পাগলা বলেছে বাপের বেটা হইলে ভোটে আয়। জামাতকে উদ্দেশ্য করে ফজলুর রহমানের চ্যালেঞ্জ। জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। এই যে এখন স্লোগান দিতেছি, তো জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। সুপ্রিয় দর্শক, আপনারা ফজু পাগলার মুখে শুনলেন। আমরা যে তাকে ফজু পাগলা এমনি বলি না, বিএনপি নেতারাও তাকে ফজু পাগলা বলে। ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেছে। তো যাই হোক, ফজু পাগলারকে নিয়ে আমরা অতটা মাথা ঘামাই না। এরপর দেখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক কি বলতেছে। ইশরাক মিছিল করতেছে, ইশরাকের পিছনে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার স্লোগান হচ্ছে। ইশরাক কিছুই বলতেছে না। তার মানে কি বুঝতে পারতেছেন, ইশরাকের সমর্থনে এই মিছিলটা হচ্ছে। তো ইশরাক জামাত সম্পর্কে কি বলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি হুঁশিয়ারি দিছে সেটা একটু শুনি। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। এরা জানে নির্বাচন হলে তারা 1-2টা আসন পাবে কিনা তার কোনো ঠিক নাই। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামী 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই, এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলা শুনতে পাই। সুপ্রিয় দর্শক, আপনারা ইশরাকের ভিডিওটাও দেখলেন। তো বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র যে বললেন যে কিয়ামত পর্যন্ত জামাতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না, আর আওয়ামী লীগ নিয়ে বিএনপি থাকবে না, তাহলে কি রাজাকাররা দেশ চালাবে? হ্যাঁ, রাজাকাররাই দেশ চালাবে। আপনারা দেখেননি গতকালকে হিন্দু মুসলিম সবাই একযোগে সমাবেশে এসেছে।
জামাত ইসলামে এবার ক্ষমতায় আসবে, জামাত ইসলামী দেশ চালাবে। তো প্রিয় দর্শক, কিয়ামত পর্যন্ত নাকি জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না, এই কথার আবার কঠিন জবাব দিয়েছেন আমাদের বগুড়ার ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই একটা টক শো থেকে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এখন বিএনপির যে নেতাটি বক্তব্য দিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায় দাদাবাবু বলেছেন কিয়ামত পর্যন্ত জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না। এখন আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। আমরা তো গত 1 বছর আগে দেখেছিলাম গয়েশ্বরচন্দ্র রায় তিনি এক আন্দোলন করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গয়েশ্বরচন্দ্র রায় সাহেব যখন অসুস্থ আহত হলেন, প্রশাসন তাকে ধরে নিয়ে গেলেন সেই ডিবি প্রধানের ভাতের হোটেলে গিয়ে তিনি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে হাসতে হাসতে সেখান থেকে এসে তিনি আন্দোলন স্থগিত করে দিলেন, আন্দোলন থেকে ফিরে বাড়িতে চলে গেলেন। তাহলে যে ব্যক্তি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে আন্দোলন বাতিল করে দিয়েছেন, সুতরাং তার কোনো কথার জন্য জামাত ইসলাম যে অগ্রসর বন্ধ হয়ে যাবে বা আগামীতে ক্ষমতায় যেতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে এটা আমার কখনোই মনে হয় না। সুতরাং গতকালকের সমাবেশ নিয়ে আমি যেই মন্তব্যটি করতে চাই, বাংলাদেশের ইসলামপন্থীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে ইসলামপন্থীদের যে উত্থান করছে, আমি মনে করি জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সহ খেলাফত মজলিস হেফাজত সমস্ত ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আগামীতে একটা ভালো ফলাফল তারা করবেন। 5 বছর পর হোক 10 বছর পর হোক জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবেন এবং বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন এক ইনসাফপূর্ণ কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে বলে আমি আশা করি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম আলোচক ভাই বললেন যে এই সমাবেশের দ্বারা প্রমাণ হয় না আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাবে। আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই, গতকালকের জামাত ইসলামের কোনো নেতাই কিন্তু বলেনি যে আগামীতে আমরা ক্ষমতায় যাচ্ছি বা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের এই সমাবেশ আমরা আয়োজন করলাম না। তাদের কিন্তু মূল এজেন্ডা বা এই প্রোগ্রামটি করার পেছনে কারণ তার মৌলিক 7টি দাবি উপস্থাপন করেছেন। গণহত্যার বিচার করতে হবে, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, জুলাই সনদ দিতে হবে। তাহলে তাদের তো এই সমাবেশ করার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য না, এই সমাবেশের মূল এজেন্ডা ছিল এই 7 দফা দাবি। তারপরও আমি একটা কথা বলতেই চাই যে নির্বাচন যদি হয়, ক্ষমতায় বিএনপি যাবে নাকি জামাত ইসলাম যাবে নাকি চরমোনাই যাবে, এটা তো নির্বাচন হওয়ার পরে জনগণ ঠিক করবে, জনগণের রায় বোঝা যাবে। নির্বাচনের আগেই যদি আমরা বলে দেই 100% শিওর এই দল ক্ষমতায় চলে যাবে, তো তাহলে নির্বাচন করার দরকার কি? সেই দলকে ক্ষমতা তো বুঝে দিলেই হয়। এই জন্য আমি মনে করি এমন কথা আমার মনে হয় না বলাই ভালো। তবে গতকালকের সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জামাত ইসলাম বাংলাদেশে নেই, তাদেরকে যে শেষ করে দেওয়ার গত 16 বছরের স্বৈরাচারদের যে এজেন্ডা ছিল, কর্মসূচি ছিল, গতকালকের সমাবেশে প্রমাণ হয়েছে জামাত ইসলাম শেষ হয়ে যায়নি, তাদেরকে শেষ করে দেওয়া যায়নি, তাদের নেতৃবৃন্দুদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে জেলে বন্দি করে ক্রস ফায়ার দিয়ে শেষ করা যায়নি, বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে হাজারো গুণ শক্তি নিয়ে স্পিড নিয়ে তারা ময়দানে আবর্তন করেছেন, ময়দানে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামীতে 1 বছর পর হোক 5 বছর পর হোক 10 বছর পর হোক, আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় যাবে এবং কোরআন সুন্নাহর অনুসারে এই বাংলাদেশ শাসন করবে। এটা আমার মনের আশা, পরিকল্পনা এবং দৃঢ় বিশ্বাস। তবে একটি বিষয় আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেছেন, কিন্তু তার এই পড়ে যাওয়াটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে নিয়ে ব্যঙ্গ করছেন, অনেকেই তাকে নিয়ে ট্রোল করছেন। এমনকি আমি অবাক হয়েছি এক ভিডিও দেখে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কিভাবে পড়ে গিয়েছেন ঠিক অভিনয় করে তাকে ব্যঙ্গ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে। যে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে দেখতে গিয়েছেন, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব খবর নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খবর নিয়েছেন, ঠিক সেই সময় যারা আমিরে জামাতকে ব্যঙ্গ করে ট্রোল করে ভিডিও তৈরি করেছেন, আমি মনে করি এরা নিঃসন্দেহে কখনোই ভদ্র কোনো ভালো পরিবারের ভালো সুসন্তান নয়। আমি মনে করি আর কুসন্তান, এরা কুলাঙ্গার। যদি তা না হবে তাহলে একটা সম্মানিত ব্যক্তিকে কেন্দ্র করে এই রকম ব্যঙ্গ করে এমন ভিডিও তারা করতে পারতো না। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হওয়ার পরে বাংলাদেশের সব দলের পক্ষ থেকে তার প্রতি যে সহানুভূতি ভালোবাসা দেখানো হয়েছে, আমি মনে করি এর দ্বারা প্রমাণ হয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শুধু জামাত ইসলামের আমির নয়, তিনি পুরো বাংলাদেশের জাতীয় লিডার, তিনি বাংলাদেশের জাতীয় নেতা
এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে। গতকালকের সমাবেশে আরেকটি দাবি যে গুরুত্ব দিয়ে করা হয়েছে, প্রায় 1 কোটি ভোটার বিদেশে থাকেন, প্রবাসী ভাইরা, তাদের যেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হয়। বিএনপির নেত্রী পাপিয়া চৌধুরী তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে প্রবাসীদের ভোটের কোনো দরকার নেই, তার কারণ প্রবাসীরা বিদেশে বসে থাকে, তারা আরাম আয়েসে জীবন যাপন করে, দেশের জন্য কিছু করে না, দেশের প্রতি কোনো ত্যাগ নেই। আমি পাপিয়াকে বলতে চাই, এই 1 কোটি প্রবাসী যদি বিদেশে না থাকতো, তারা যদি রেমিটেন্স না পাঠাতো, আমাদের বাংলাদেশের আমাদের দুর্ভিক্ষ তৈরি হতো, হয়তো আমরা 3 বেলা ভালোভাবে খাবার পেতাম না। আজকে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে এই 1 কোটি প্রবাসীদের জন্য। সেই প্রবাসীদের রেমিটেন্স দিয়েই কিন্তু আমরা বাংলাদেশটা সচলভাবে পরিচালিত হচ্ছি। সুতরাং পাপিয়া চৌধুরী এই বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের অপমান করেছেন। আমি মনে করি পাপিয়াকে প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি সেই ক্ষমা না চাই, এই বেদবির কারণে প্রবাসীরা তাকে বয়কট করবে, তার বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং প্রবাসীরা আমার ভাই, আমাদের ছেলে, আমাদের সন্তান। 1 কোটি প্রবাসী বিদেশে আছেন, প্রত্যেকটা প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা দরকার, যেন তাদেরও মতামতের ভিত্তিতে বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশের প্রতিনিধি গঠন হয়, তাদের সুখ দুঃখে কথা বলতে পারে। সুতরাং প্রবাসীদের পক্ষেও গতকালকের সমাবেশের থেকে দাবি করা হয়েছে। জামাত ইসলাম যে 7 দফা দাবি দিয়েছেন, তার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। সুতরাং জামাত ইসলামের পক্ষে দেশের মানুষ আছে। আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আজ হোক কাল হোক বাংলাদেশ ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, কোরআন সুন্নাহর শাসন কায়েম হবে বলে আমি বিশ্বাস এবং আশা করি। আমি গতকালকে সমাবেশে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছেন। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচাইতে সুশৃঙ্খল একটি সমাবেশ উপহার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। এবং জামাত ইসলামীর এই সমাবেশে বাংলাদেশের 64টি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম, এবং আমি মনে করি এমন কোনো পাড়া মহল্লা নেই যেখান থেকে 2-4 জন ব্যক্তি এই সমাবেশে উপস্থিত হয়নি। সুতরাং আমি মনে করি এটা শুধু ঢাকার সমাবেশ নয়, গতকালকের জাতীয় সমাবেশ পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিলেন। সর্ববৃহৎ একটি সমাবেশ জামাত ইসলাম করেছেন। এবং এই সমাবেশটি শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যান পার হয়ে এদিকে পল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব, শাহবাগ চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, আশেপাশের পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ মানুষ ছিলেন তার কয়েক গুণ মানুষ ছিল এর বাইরের, অর্থাৎ উদ্যানের বাইরে। এত বিশাল বড় একটি শোডাউন দিয়েছেন এবং বিশাল বড় একটি প্রোগ্রাম করেছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে। আমার আগে আফসারি ভাই বলছিলেন যে এত বড় শোডাউন দিয়ে জনদুর্ভোগ, মানুষের কষ্ট হয়, রোগীর সমস্যা হবে। আমি মনে করি জামাত ইসলাম এই প্রোগ্রামটি করতে গিয়ে যেভাবে সচেতন ভাবে উদ্যোগ নিয়েছেন, এমন উদ্যোগ ইতিপূর্বে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নেয়নি। যদি প্রশ্ন করেন কিভাবে, পুরো রাজশাহী, রংপুর বিভাগ, 16টি জেলার মানুষ আমরা যারা গিয়েছি, আমাদের গাড়ি রাখা বাধ্যতামূলক করেছিলেন সংসদ ভবনের পাশে বাণিজ্য মেলা মাঠে। অর্থাৎ এখানে রেখে আমরা 1 ঘন্টা হেঁটে সমাবেশে গিয়েছি। উদ্দেশ্য ছিল যেন রাজধানীবাসীর জনদুর্ভোগ না হয়। আবার যারা এইরকম ভাবে চতুর্দিক থেকে এসেছেন, ঢাকার এরিয়ার, অর্থাৎ মূল ঢাকার অনেক দূরে গাড়িগুলো রাখার ব্যবস্থা করেছেন সংগঠন থেকে। অর্থাৎ জামাত ইসলাম চায়নি রাজধানীবাসীর যেন দুর্ভোগ হয়। তার মানে যতটুকু সচেতন হওয়া দরকার ততটুকু উদ্যোগ তারা নিয়েছেন। তারপরেও যদি কেউ জনদুর্ভোগে পড়তেই পারেন, এর জন্যই কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে সমাবেশের আগের দিনেই আগাম ক্ষমা চেয়ে রেখেছেন যে এর পরেও আমরা বিশাল বড় প্রোগ্রাম করছি, যদি কোনো কষ্ট রাজধানী বেশি পেয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চাই। সুতরাং এর চাইতে ভালো উদ্যোগ বা ভালো কোনো সিস্টেম ইতিপূর্বে কোনো দল নিয়েছে বলে আমার মনে হয় না। এখন গতকালকের সমাবেশটি হয়ে যাওয়ার পরে একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে, সেটা হলো জামাত ইসলামের আমির আমরা দেখেছি হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ বক্তব্য দিতে দিতে তিনি পড়ে গিয়েছেন। তিনি উঠে আবার বক্তব্য দেওয়া শুরু করলেন, আবার পড়ে গেলেন, সর্বশেষ তিনি বসে থেকেই বক্তব্য দিয়েছেন। এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন চরমোনাই, হেফাজত ইসলাম সহ ইসলামী যতগুলো দল রয়েছেন প্রত্যেকটি দলের নেতৃবৃন্দু কিন্তু তার কাছে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে উপস্থিত হয়ে তার শরীরের খোঁজ খবর নিয়েছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে এবং তার প্রেস সচিব নিজে উপস্থিত হয়েছেন। এমনকি আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিজে ফোন করে আমিরে জামাতের সর্বশেষ শরীরের অবস্থা সম্পর্কে খবর নিয়েছেন। নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে 24 পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী এই সময় এটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি মনে করি একটা ভালো একটা দৃষ্টিভঙ্গি। এবং এই বিষয়টির মাধ্যমে
আমাদের সকলের কাছেই বিষয়টি ভালো লেগেছে এবং এমন একটি রাজনৈতিক সহাবস্থান এবং একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি এমনটি বর্তমানে বাংলাদেশের জনগণ আশা করে। এবং এই জন্য আমি প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই এবং সবার জন্য শুভকামনা করি যে আগামীর বাংলাদেশে এমন একটি অবস্থা এবং পরিবেশ আমরা দেখতে চাই। তার কারণ একে অপরে আমরা রাজনৈতিকভাবে আমাদের ভেতরে মতভেদ থাকতেই পারে, একে অপরের প্রতি আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি, তবে একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি এটা যেন আমাদের মধ্যে কমে না যায়। এবং গতকালকের সমাবেশে যে মেসেজটি দেওয়া হয়েছে, আমরা 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা যে জাতীয় ঐক্য গঠন করেছিলাম স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই ঐক্য যেন ঠিক থাকে, আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু ফ্যাসিস্ট সেই স্বৈরাচার আওয়ামী লীগের ব্যাপারে আমরা প্রত্যেকে এক দল, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের সমস্ত ভোটারের তাদের যে অভিমত সেটার মূল্যায়ন হবে এবং বাংলাদেশের ছোট বড় সকল দলের প্রতিনিধি থাকবে। এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছেন যে আগামীতে আমরা ক্ষমতায় গেলে সকল দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করব, তো আমি মনে করি পিআর পদ্ধতি যদি আমরা চালু করতে পারি তাহলে তাদেরকে আর সমস্ত দলের লোক নিতে হবে না, বরং এই পদ্ধতিতেই সমস্ত দলের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করে সমস্ত দলের নেতৃত্বদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে এবং তাহলে সকলের মতামতের গ্রহণযোগ্য প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। আর বিএনপি এখন বর্তমানে এসে পিআর পদ্ধতি না চাওয়ার পেছনে আমি মনে করি বিএনপি চিন্তা করেছেন যে হয়তোবা পিআর পদ্ধতি না হলে তারা 200 কিংবা 250 সিট পাবে, আর পিআর পদ্ধতি চালু হয়ে গেলে হয়তোবা তাদের সিট অনেক কমে যাবে, এই জন্য তারা এটার বিরোধিতা করতে পারে বলে আমি মনে করি। আমি এখন আসি আমাদের প্রিয় ভাই আফসারি ভাই আমাকে নিয়ে আমার কিছু কথা নিয়ে কয়েকটি কথা বলেছেন। প্রথমে সমাবেশ নিয়ে ভাই বলছেন যে এত বড় সমাবেশ জামাত ইসলাম করেছেন, এত টাকা পয়সা খরচ না করে যদি এই টাকা শহীদদের দিতেন, আহত শহীদ পরিবার, তাহলে এটা ভালো হতো। আমি তার কথাকে অবশ্যই মূল্যায়ন করি, তবে আমি বলতে চাচ্ছি জামাত ইসলাম যে সমাবেশটি করেছেন গতকালকের সমাবেশেই কিন্তু শহীদ পরিবার এবং আহত পরিবাররা প্রায় 1 ঘন্টা বক্তব্য দিয়েছে। তাদের অধিকাংশের বক্তব্য এটাই ছিল যে বর্তমান ডক্টর ইউনূস সরকার, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল তারা যেই দায়িত্বটি পালন করতে পারেনি তার চেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন জামাত ইসলাম, অর্থাৎ বাংলাদেশের আহত এবং শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পাশে সবচাইতে বেশি দাঁড়িয়েছে জামাত ইসলাম। সুতরাং জামাত ইসলাম সমাবেশ করেছে সেই টাকা যে শহীদদের দিতে হবে না, আসলে শহীদ পরিবার এবং আহতদেরকে দেওয়ার যদি মনোনিয়ত থাকে তাহলে তাদের পাশে দাঁড়ানো যায় এবং এটা সমাবেশ করার জন্য এটার অন্তরায় হবে বলে আমি মনে করি না। দ্বিতীয় নম্বর ভাই বলেছেন যে অনেকেই সমাবেশে এসে চলে গেছেন এবং আফসারি ভাই রাস্তায় এসে জ্যামে পড়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। আমি বলতে চাই জামাত ইসলাম সাধ্যমতো চেষ্টা করেছেন যাতে জনগণ বিপদে না পড়ে বা বিশৃঙ্খলা না হয়, তারপরও একেবারে জনদুর্ভোগ হয়নি এটা বলার সুযোগ নেই। কিছুটা জনদুর্ভোগ অবশ্যই হয়েছে, হয়তোবা তার মধ্যেই আফসারি ভাই পড়েছেন। এবং পাশাপাশি আরো একটি কথা বলেছেন যে 2টার দিকে তিনি দেখেছেন অনেকে সমাবেশ সেরে চলে গেছেন, তারা বলেছেন যে আমরা হাজিরা দিয়েছি, আমাদের ডিউটি শেষ। আমি একটি কথা দায়িত্ব নিয়ে বলতে চাই আফসারি ভাইকে সহ প্রোগ্রামের সমস্ত দর্শকদেরকে, গতকালকে আমি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, ফজর নামাজ পর মাঠে ঢুকেছি, আসর নামাজ পড়ার পর বের হয়েছি। আমি যেটা দেখেছি গতকালকে জামাত ইসলামের সমাবেশ হয়েছে 2টা। এখন প্রশ্ন আসতে পারে 2টা সমাবেশ কিভাবে হলো? বাংলাদেশ অর্থাৎ ঢাকার বাহিরে 64 জেলা থেকে যেই জনগণগুলো এসেছেন সমাবেশে তারা ফজর পর ঢুকেছেন। মাঠ সকাল 6টার দিকে আমি নিজে একটি লাইভ করেছি, সকাল 6টায় পুরো সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরপুর ছিল জনগণের উপস্থিতিতে। এই মানুষগুলো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মাঠে বসেছিলেন। জোহর নামাজের আগে যখন জোহরের আজান দেবেন, এই মানুষগুলো অত্যন্ত প্রচন্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজনীয় জরুরত এসেছেন। ঠিক সেই সময় অধিকাংশ মানুষ মাঠ থেকে বের হয়ে কেউ নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজেছেন, কেউ টয়লেট বাথরুমে গিয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে কষ্টে পার্শ্ববর্তী রমনা পার্কে ঢুকেছেন অধিকাংশ মানুষ। এবং আশেপাশে রাস্তাঘাটে শাহবাগ থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর, আশেপাশের গাছের ছায়ে তার অবস্থান নিয়েছেন। এবং যেই ঢাকা বিভাগের আশেপাশের মানুষগুলো যারা 12টা 1টার দিকে ঢাকায় ঢুকেছে তারা নতুন করে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে তাদের দিয়ে মাঠটা আবার পরিপূর্ণভাবে ভরে গেছে। এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়, একদল লোক মাঠ থেকে বের হয়ে পাশে আশ্রয় নিলেও
মাঠ কিন্তু ফাঁকা হয়নি, বরং আরো একদল এসে মাঠটি ভরে গেছে। তার মানে বোঝা যায় যে পরিমাণ লোক সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে ছিলেন তার চাইতে কয়েক গুণ লোক মাঠের বাইরে বিভিন্ন এলাকায় রমনা পার্ক সহ আশেপাশের জায়গায় অবস্থান নিয়েছিলেন। আমরা বিভিন্ন প্রোগ্রামে এর আগে জামাত ইসলাম বিএনপি 4 দলীয় ঐক্যজোট বহু সমাবেশ করেছি। প্রধান অতিথি বেগম খালেদা জিয়া বক্তব্য শুরু করেছেন, কিছুক্ষণ পরে আমরা দেখেছি মাঠ অধিকাংশ ফাঁকা হয়ে গেছে। আমি নিজে চাক্ষুষ দেখেছি। অথচ গতকালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন সভাপতিত্বর ভাষণ প্রধান অতিথি হিসেবে। তার বক্তব্য শেষ পর্যন্ত, এমনকি তার বক্তব্যের পরেও লোকজন যায়নি। আসর নামাজ মাঠে জামাতে পড়ে তারপরে মাঠ থেকে বের হয়েছে। বিশেষ করে আমিরে জামাত বক্তব্য দিতে যখন তিনি হঠাৎ করে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে মানুষের ভেতরে, বিশেষ করে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষ লক্ষ জনতা তার পড়ে যাওয়া দেখে নিজের অজান্তেই সবাই কেঁদে ফেলেছেন। আমি নিজের অজান্তে কেঁদে ফেলেছি। আমার চোখ দিয়ে কান্নার পানি বের হয়েছে। এরকম শুধু আমি নয়, লক্ষ লক্ষ জনতা কেঁদেছেন। ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত তার এই অবস্থা দেখে তার প্রতি ভালোবাসা, একজন নেতাকে কর্মীরা কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, গতকালকের সোহরাওয়ার্দী উদ্যানে যারা সশরীরে উপস্থিত ছিলেন তারা চাক্ষুষ প্রমাণ দেখতে পেরেছেন, তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। এবং আমিরে জামাত তিনিও বর্তমানে বাংলাদেশের ইসলামপন্থীদের মানুষের কাছে যে কলিজার টুকরো একটা রাহবারের স্থান দখল করেছেন। এবং গতকালকে তিনি প্রমাণ করেছেন পড়ে যাওয়া মানেই, নেতাদের পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং আবারও উঠে দাঁড়ানো। আবারও পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, প্রয়োজনে বসে থেকে নেতৃত্ব দেওয়া, বসে থেকে না পারলে শুয়ে থেকে নেতৃত্ব দেওয়া। গতকালকে তিনি প্রমাণ করেছেন। তিনি যদিও বয়স্ক, আমরা বৃদ্ধা বলি তাকে, কিন্তু তিনি আসলে মনের দিক থেকে যুবক, অনেক যুবকের চাইতে তার মনের স্পিরিট মানে শক্তি বেশি, এটা গতকালকে তিনি প্রমাণ করেছেন। সুতরাং আমি মনে করি যারা বাইরে 2-1 জন গিয়েছে, অসুস্থ হয়ে যদি কেউ সমাবেশ থেকে চলে যায় বাধা নেই, যেতেই পারে। তবে একটি বিষয় এই জায়গায় আমি পরিষ্কার করে বলতে চাই, আফসারি ভাই আরো বলেছেন যে এত লোক হয়েছে জামাতের সমাবেশে, আগামীতে তারিখ দিয়ে যদি বাংলাদেশে আসে এর চাইতে বেশি মানুষ হবে। যদি শেখ হাসিনা ফিরে আসেন এত লোক হবে সমাবেশে, আফসারি ভাই বললেন। আমি তার কথাকে স্বীকার করি। তবে একটা কথা বলতে চাই, তারেক জিয়া দেশে আসলে আর চেয়ে ডবল লোক হতে পারে, শেখ হাসিনা দেশে ফিরে আসলে এমন সমাবেশ হতে পারে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, জামাত ইসলামের যে লক্ষ জনতা সমাবেশে এসেছে, এদেরকে 1 টাকা কাউকে দিয়ে ভাড়া করে আনা হয়নি, এদের কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই। প্রত্যেকটা কর্মী, লক্ষ লক্ষ কর্মী নিজের টাকা খরচ করে সমাবেশে এসেছেন। কোন রিক্সা চালক 2 দিন রিক্সা চালিয়ে, সেই রিক্সা চালিয়ে যেই টাকা পেয়েছে সেই টাকা খরচ করে সমাবেশে এসেছেন। অনেকে শ্রমিক এসেছেন, মানুষের বাড়িতে কিষান খেটে সেই টাকা খরচ করে নিজের টাকা ভাড়া দিয়ে সমাবেশে এসেছেন। বিরিয়ানির কোনো প্যাকেট ছিল না, কেউ বা মুড়ি খেয়েছে, কেউ বা চিড়ে দই খেয়েছে, কেউ বা বাড়ি থেকে রুটি সবজি তৈরি করে এনে সেটা খেয়ে সকাল সন্ধ্যারা ওখানে বসেছিলেন, ভালোবাসা দেখিয়েছেন। তার মানে বোঝা যায় বিরিয়ানির প্যাকেট বিতরণ করে, টাকা দিয়ে ভাড়া করে এর চাইতে বেশি লোক আনা সম্ভব। কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে এত লোক বাংলাদেশের কোনো দল আনতে পারবে না। আজকের এই প্রোগ্রামের দ্বারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, নিজের পকেটের টাকা খরচ করে নিজের খেয়ে এর চাইতে বড় সমাবেশ ইতিপূর্বে কেউ করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। সমাবেশ করতে পারবে বড়, তো নিজের টাকা খরচ করে এত লক্ষ মানুষ সমাবেশে আসতে পারবে না। সর্বশেষ আরেকটি বিষয় আফসারি ভাই বলেছেন যে জামাত ইসলামের এত মানুষ এখানে এসেছে, কোন মহিলাকে তো সমাবেশে দেখতে পারলাম না। আমি একটা কথা বলতে চাই ভাই, এখানে মহিলাদের উপস্থিতি নেই তার মানেই যে মহিলাদের সমর্থন জামাতের প্রতি নেই, এটা বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি বাংলাদেশে যদি 1 কোটি জামাত ইসলামের লোক থাকে, তাহলে আরো 1 কোটি মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসা সমর্থন করে। অর্থাৎ পুরুষ সমর্থক, পুরুষ কর্মী যদি জামাত ইসলামের 1 কোটি হয়, আরো 1 কোটি এরকম মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে, জামাত ইসলামকে সমর্থন করে। এখন আমি বলতে চাই, গতকালকের সমাবেশে যদি 20 লক্ষ মানুষ এসে থাকে, পুরুষ হয়ে থাকে, আমি সাপোজ বললাম, তাহলে আমরা যদি মহিলাদেরকেও এখানে আনতাম, তাহলে তা আরো 20 লক্ষ মহিলা ঢাকাতে আসতো। আমরা তাদের জায়গা দিতাম কোথায় এবং তাদের নিরাপত্তা কি আমরা দিতে পারতাম? পুরুষ মানুষ তো যে কোনো জায়গায় অবস্থান নিতে পারে, প্রয়োজনে প্রচন্ড গরমের ভেতরে শরীরের পোশাক খুলে খালি গায়ে পুকুরে নামতে পারে, শুয়ে থাকতে পারে গাছের নিচে। আমরা যদি 1-2 লক্ষ 5 লক্ষ জামাতের শুভাকাঙ্ক্ষী মহিলাদেরকে বলতাম, শুধু তো শুভাকাঙ্ক্ষী নয়, জামাত ইসলামের যেরকম পুরুষ শাখা রয়েছে, আপনাকে আমাদেরকে সবাইকে জানা উচিত বা অনেকেই জেনে থাকবেন, জামাত ইসলামের মহিলা শাখা রয়েছে। কোন কোন শাখায় পুরুষ রোকনের চেয়ে মহিলা রোকনের সংখ্যা বেশি। আমি যে ইউনিয়নে বসবাস করি, আমার ইউনিয়নে
পুরুষ রোকনের চেয়ে মহিলা রোকন বেশি, পুরুষ কর্মীর চেয়ে মহিলার কর্মী বেশি। তার মানে বোঝা যায় জামাত যদি চাইতো যত পুরুষ এই সমাবেশে এসেছে এর চাইতে বেশি মহিলা এই সমাবেশে উপস্থিত করতে পারতো, কিন্তু তাদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে এই সমাবেশে ডাকা হয়নি। সুতরাং গতকালকে মহিলা উপস্থিত ছিল না, এই জন্যই মহিলারা জামাত ইসলামের পক্ষে নেই এমনটি বলার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। গতকালকের সমাবেশে এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশের সর্বমতের সকলপন্থী মানুষ রয়েছে। এবং আমি সর্বশেষ শেষ করছি, আজকের প্রোগ্রামের প্রথম আলোচক ফরাত হোসেন সাহেব যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জামাত ইসলামের পক্ষে লোক নেই, আমি তার কথার সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি। আমি মনে করি তৃণমূল নয়, বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো মহল্লা নেই, এমন কোনো পাড়া নেই, আমার তো মনে বলে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে এমন কোনো বংশ বা এমন কোনো পরিবার নেই যেখানে জামাত ইসলামের 2-4 জন শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার লোক নেই। এটাই আমি বলতে পারি। তিনি ঢাকাতে বসবাস করেন, শহরে অবস্থান করেন, আমি তো যেখানে বসবাস করি একদম মফস্বল এলাকায়, একদম গ্রাম এলাকায় আমি বসবাস করি। আজকে বাংলাদেশের গ্রামগঞ্জে, মাঠে ঘাটে, চায়ের দোকানে, প্রতিটি মহল্লা জামাত ইসলাম এবং ইসলামপন্থীদের পক্ষে জনমত তৈরি হয়েছে। বিশেষ করে গত 1 বছরের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ মুক্তি পায়নি। এরকম চাঁদাবাজি চলছে, সেই রকম সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি পাথর মেরে মানুষ হত্যা গত 16 বছরের স্বৈরাচাররা যা করেছে এখনো আমরা তা দেখতে পাচ্ছি। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছেন অনেক দলের উপরেই। তারা চাচ্ছেন ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলেই আগামীতে সুখী সমৃদ্ধি সুন্দর একটি দেশ গঠন হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।